ফুলকুড়ি বন্ধুরা, শুরু হতে যাচ্ছে আমাদের আজকের সংসদের প্রথম অধিবেশন। আমাদের আজকের সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী অলি ইব্রাহিম। প্রথমেই ক গ্রুপের বিতর্ক সম্পন্ন হবে। ক গ্রুপের সরকারি দল হিসেবে থাকবে রাজুক জোয়ার, প্রধানমন্ত্রী ফাইরুজ হুমায়রা আয়েশা, মন্ত্রী আব্দুল্লাহ ইয়ামিন ইফাদ, সরকার দলীয় হুইপ তকিত আহমেদ খান এবং রিজার্ভ টিম হিসেবে থাকবে জাওয়াদ আহনাফ আলভি এবং মোহাম্মদ তাহমিদ আল ওয়াজিহ জাইব। সরকার দলকে আমি তার নিজ নিজ জায়গায় অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সংসদে বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করবে লালপদ্ম টিম। লালপদ্ম টিমের বিরোধী দলীয় নেতা মুসলিহা জান্নাত ফাতিহা, বিরোধী দলীয় উপনেতা ফারিয়া আক্তার, বিরোধী দলীয় হুইপ রাবেয়া ইসলাম এবং রিজার্ভ টিম হিসেবে থাকবে তাহসিন জান্নাত জয়িতা এবং মুনিয়া জাহান মিফা। আমি তাদেরকে তাদের জন্য সংরক্ষিত স্থানে অধিষ্ঠিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই শিশু পার্লামেন্টে মাননীয় স্পিকার আসিতেছে। হুশিয়ার! জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ফুলকুড়ি বিতর্ক উৎসব, এই বিতর্ক উৎসব এবং শিশু পার্লামেন্টের আজকের ফাইনাল পর্বে আমার সাথে ইতিমধ্যে উপস্থিত হয়েছে সরকারি দল এবং বিরোধী দল। সেই সাথে বিচারক হিসেবে উপস্থিত আছেন জনাব জহিরুল ইসলাম, জনাব আবু সুফিয়ান নোমান এবং জনাব মোহাম্মদ উবাইদুল্লাহ এবং সম্মানিত অতিথিবৃন্দ। সবাইকে আমাদের আজকের এই শিশু পার্লামেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, বিচারকবৃন্দ এবং বিতার্কিক বন্ধুরা, আমাদের আজকের এই ছায়া সংসদ তথা শিশু পার্লামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম আমরা উদ্বোধন করব পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। আজকের এই ছায়া সংসদে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন সংসদ সচিবালয়ের সম্মানিত পেশ ইমাম জনাব আব্দুল্লাহ আল তানজিম। আমি তাকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন। فلولا إذا بلغت الحلقوم
صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রেস ইমাম জনাব আব্দুল্লাহ আল তানজিমকে অত্যন্ত চমৎকারভাবে কোরআন থেকে তেলাওয়াত করবার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের আজকের এই ছায়া সংসদে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত আছেন জনাব মুজাহিদুল ইসলাম, কাউন্সিলর, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এবং সম্মানিত প্রধান পরিচালক, জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসর। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আমাদের এই ছায়া সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করব। আমাদের এই ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী, আমার ডান পাশে আছে সরকারি দল এবং বাম পাশে আছে বিরোধী দল। মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই ছায়া সংসদে যে মোশন অথবা প্রস্তাবটি উত্থাপন করবেন সেটি হচ্ছে কর্মমুখী শিক্ষার অভাবই বেকারত্বের মূল কারণ। আমি আবারও বলছি, কর্মমুখী শিক্ষার অভাবই বেকারত্বের মূল কারণ। এটি মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই ছায়া সংসদ উত্থাপন করবেন। তবে তার আগে যে বিষয়টি আমাদের জেনে রাখা দরকার, আমরা প্রত্যেক বক্তা 5 মিনিট করে বক্তব্য দেওয়ার সময় পাব। আমি সংসদ সচিবালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সময়টা যথাযথভাবে তাদেরকে সময়ের সংকেত দেওয়া হয়। আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আমি শুরুতেই আহ্বান করছি মাননীয় প্রধানমন্ত্রী তাকে আজকের এই ছায়া সংসদে তার মোশনটি উত্থাপন করার জন্য। কর্মমুখী শিক্ষার অভাবে যুব সমাজ আজ ধুকে মরে, সঠিক দক্ষতার অভাবে বেকারত্ব আজ ঘরে ঘরে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের আমাদের বিতর্কের বিষয়, এই সংসদ মনে করে কর্মমুখী শিক্ষার অভাবই বেকারত্বের মূল কারণ। আমি এবং আমার দল যুক্তিযুক্ত কারণে এর পক্ষে অবস্থান করছি। প্রথমে আমরা দেখে নিই, এখানে কিন্তু দুটি বিষয় উল্লেখ করা আছে। একটি হচ্ছে কর্মমুখী শিক্ষা এবং আরেকটি হচ্ছে বেকারত্ব। কর্মমুখী শিক্ষা হিসেবে শিক্ষা ব্যবস্থা হলো সেই ব্যবহারিক ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট পেশায় দক্ষতা অর্জনের জন্য বাস্তবে প্রশিক্ষণ লাভ করে। যে কাজটা আমরা বাস্তবে দেখে অভিজ্ঞতা অর্জন করতে পারছি সেটাই মূলত আমাদের কর্মমুখী শিক্ষা। তো আর বেকারত্ব জিনিসটি কি? অন্যদিকে যখন কোনো ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক হওয়া সত্ত্বেও কোনো কাজ করার সুযোগ পাচ্ছে না, তখন তাকে বেকার বলা হচ্ছে। তো সে বেকার কেন থাকছে, সে কাজ করার কেন সুযোগ পাচ্ছে না? কারণ হচ্ছে আমাদের এখানে কর্মমুখী শিক্ষার অভাব। এরকম আমাদের অনেক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে যাদের মাতা পিতা অনেক চেষ্টা করেও তাদের সন্তানদেরকে অনেক ভালো শিক্ষামূলক শিক্ষায় শিক্ষিত করতে চায়, কিন্তু তারা সবসময় তাদেরকে পড়ালেখা করাচ্ছে, ডিগ্রি অর্জন করাচ্ছে, কিন্তু এই ডিগ্রি কোনো কাজে থাকে না যদি সে কিনা এটাই না পারে যে মানে বাস্তবে সেই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করব। আমরা কিন্তু আমাদের আইসিটি থেকে আমরা যেটা পড়েছি যে কম্পিউটার কীভাবে চালাতে, আমরা A to Z পড়েছি যে এইভাবে চালাবো, কিন্তু কিন্তু আপনি যদি বাস্তবে কম্পিউটার চালানোটা না এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে এখনো অনেক শিক্ষার্থী বেকার। তো এখানে আমি মানে শিক্ষার্থী বলছি, অনেক মানুষ বেকার রয়েছে। এক্ষেত্রে কিন্তু স্বজনপ্রীতিটা রয়েছে। অনেক মানুষ আছে, ধরা গেল একজন মানুষ হচ্ছে নেতা, তো সে কি করবে? সে তার আত্মীয় স্বজনদেরকে স্বজনপ্রীতির জন্য সে তার আত্মীয় স্বজনদেরকে হচ্ছে মানে কি কোনো একটা জায়গা দিচ্ছে চাকরি করার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু দক্ষ যারা তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে না। তো এই কারণেই কিন্তু আমাদের বেকারত্বটা হয়ে থাকে। আমরা কিন্তু সবসময় পড়ে আসছি যে NaCl মানে হচ্ছে একটা লবণের সংকেত, কিন্তু আমাদের কখনো এটা প্রমাণ করে দেখায় নেই যে হচ্ছে আপনার একটা সোডিয়াম একটা নাইট্রোজেন নিব এবং একটা ক্লোরিন নিব তাহলে আমাদের লবণটা যে হচ্ছে এটা আমাদের কখনো প্রমাণ করে দেখানো হয় না। আমাদের এটা কিন্তু বেশি কস্টলি না, আমাদের কিন্তু এটা প্রমাণ করে দেখাতেই পারতো। তাহলে আমরা কিন্তু এরকম কিন্তু প্রশ্ন উঠতে পারে যে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি না NaCl যে একটা লবণের সংকেত। তো এরকম যদি আমাদের বাস্তবে কোনো জিনিসটা বোঝানো হয় তাহলে আমরা সেটা বেশি বুঝতে পারি। আর তাছাড়া আমরা বিরোধী দলের বন্ধুরা বলতে পারেন যে কর্মমুখী শিক্ষার অভাবে বেকারত্বের মূল কারণ নয়,
কর্মসংস্থানের অভাব ও বেকারত্বের মূল কারণ। সেই ক্ষেত্রে আমি তাদেরকে এই পরিপ্রেক্ষিতে দুইটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যোগ্যতা ও ইচ্ছাশক্তি রয়েছে কিন্তু কাজ পায় না। বাংলাদেশে এমন বেকারের সংখ্যা কত, কত, এবং যদি বেকার থাকেও তারা কতদিন পর্যন্ত বেকার থাকবে তা আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যোগ্যতা ইচ্ছাশক্তি দুটি থাকে, তাহলে সে বেকার থাকবে কিনা তা নিয়ে আপনাদেরকে যুক্তি স্থাপন করতে হবে। আপনারা যদি এটা নিয়ে কোনো যুক্তি স্থাপন না করতে পারেন, ব্যাখ্যা না করতে পারেন, তাহলে আমরা বুঝে নিব আপনাদের যে কর্মসংস্থানের অভাব বিষয়টি এটি এখানে এক্সিস্টই করে না। বাংলাদেশের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের BIDS জরিপ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় 28% মানুষ বেকার থাকছেন। কারণ কি? কারণ হচ্ছে কারিগরি শিক্ষা, কর্মমুখী শিক্ষা, এই সকল শিক্ষার অভাবে তারা এখন বর্তমানে বেকার। আমরা কিন্তু এখানে পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং, কোডিং, গ্রাফিং ইত্যাদি আমরা যদি শিখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের যে কর্মসংস্থানের বিষয়টি এক্সিস্টই করছে না। তাও আমি বলছি আমরা কিন্তু আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারি। আপনি যদি বাস্তবে কোনো জিনিসটি পারেন, আপনি সেই ক্ষেত্রে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারবেন। তাছাড়া আমাদের হচ্ছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মতে শিক্ষা হলো তাই যা স্কুলে যা যা শেখানো হয়েছে তার সবই ভুলে যাওয়ার পর যতটুকু অবশিষ্ট থাকে। আমরা এক বছর অনেক কিছু পড়ছি কিন্তু পরের বছরে আমরা সবকিছু ভুলে যাচ্ছি। কেন? কারণ হচ্ছে এখানে আমাদের শিক্ষা ব্যবস্থা কি মুখস্থ একটা শিক্ষা ব্যবস্থা। আমরা যদি এখানে বাস্তবে সেই জিনিসটি করতে পারি, তবে সেই জিনিসটা আমাদের মনে থাকবে। এক বছর যদি আমাদেরকে অনেক কিছু বাস্তবে শেখানো হয়, আপনি পরের বছর অনেক কিছু আপনাদের মনে থাকবে। সেই 2-3 লাইনের মুখস্থ বিদ্যা থেকে আপনার বাস্তবে করার জিনিসটি বেশি মনে থাকে। তাছাড়াও তিনি বলেছেন জ্ঞানের একমাত্র উৎস হলো অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা নাই, তার মানে আপনার যেই মানুষটার অভিজ্ঞতা বেশি সেই মানুষটাই কিন্তু লং রানে জিতে। তাই জন্য আমরা বলবো তাই মুখস্থ শিক্ষা বদলে কর্মমুখী শিক্ষাই বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ফাইরুজ হুমায়রা আয়েশাকে। তিনি আজকের এই ছায়া সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করলেন সেটি হচ্ছে কর্মমুখী শিক্ষার অভাবই বেকারত্বের মূল কারণ। তিনি যে বিষয়টি বলেছেন, কর্মমুখী শিক্ষা বলতে ব্যবহারিক, বৃত্তিমূলক এবং বাস্তব শিক্ষা, যেটা মানুষের আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে। এবং বেকারত্ব বলতে বুঝিয়েছেন যে কাজ করার সুযোগ পাচ্ছে না তাদের বাস্তব অভিজ্ঞতার অভাবের কারণে। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি, যদিও আমরা বিতর্কের শুরুতেই পরিচয় করিয়ে দেওয়া দরকার ছিল আমাদের যারা বক্তারা আছেন তাদের সাথে। আমার ডান পাশে আছে সরকারি দল, তাদের নাম হচ্ছে রাজুক জোয়ার, এবং বাম পাশে আছে বিরোধী দল লাল পদ্ম। সরকারি দলের মাননীয় প্রধানমন্ত্রী আছেন ফাইরুজ হুমায়রা আয়েশা। আমরা বক্তব্য শুনতে শুনতেই সবার সাথে পরিচিত হব। আমাদের সময়ের স্বল্পতার জন্য আমরা বক্তব্য শুনতেই আমরা সবার সাথে পরিচিত হব। এ পর্যায়ে আমি আহ্বান করছি, আজকের এই ছায়া সংসদে বিরোধী দলের ভূমিকায় আছেন লাল পদ্ম, বিরোধী দলীয় নেতা মুসলেহা জান্নাত ফাতিহাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজ এই মহান ছায়া সংসদে আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজ এই ছায়া সংসদে আমার বিরোধী দলের প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন সেটি হচ্ছে কর্মমুখী শিক্ষার অভাবেই বেকারত্বের মূল কারণ। মাননীয় স্পিকার, অত্যন্ত যুক্তিযুক্ত কারণে বিষয়টির বিরোধিতা করছি। কিন্তু মাননীয় স্পিকার, আজ আমার বিরোধী দলের প্রধানমন্ত্রী যে বিষয়টি উত্থাপন করলেন তার সংজ্ঞান আমার কাছে সম্পূর্ণ অযৌক্তিক। তিনি আজ এই ছায়া সংসদে এটি সম্পূর্ণ সংজ্ঞান করে যেতে পারেনি। তাই মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা হিসেবে বিষয়টির পুনঃসংজ্ঞান করছি। সংজ্ঞানের প্রথম বিষয়টি হচ্ছে কর্মমুখী শিক্ষা। কর্মমুখী শিক্ষা বলতে বোঝানো হয়েছে এমন শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের পেশাভিত্তিক দক্ষতা ও বাস্তব জীবনের উপযোগিতা অর্জন করে, কিন্তু দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করা ও সমান গুরুত্বপূর্ণ। সংজ্ঞানের দ্বিতীয় বিষয়টি হচ্ছে অভাব। অভাব বলতে বোঝানো হয়েছে কোনো প্রয়োজনীয় উপাদানের ঘাটতি বা সীমাবদ্ধতা। তবে এই সীমাবদ্ধতাই বেকারত্বের প্রধান কারণ বলা যায় না, কারণ সমস্যার সামগ্রিক বাস্তবতাকে আড়াল করে। মানে স্পিকার, সংজ্ঞানের তৃতীয় বিষয়টি হচ্ছে বেকারত্ব। বেকারত্ব বলতে বোঝানো হয়েছে এমন একটি সামাজিক অর্থনৈতিক অবস্থা যেখানে যোগ্য ও কর্মক্ষম ব্যক্তি উপযুক্ত কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়। এর পেছনে অর্থনৈতিক দুর্বলতা, সীমিত শিল্পায়ন ও কর্মসংস্থানের সংকটও গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, চতুর্থ বিষয়টি হচ্ছে মূল কারণ। মূল কারণ বলতে বোঝানো হয়েছে এমন প্রধান কারণ যা কোনো সমস্যার সৃষ্টি ও বিস্তারের সর্বাধিক প্রভাব ফেলে। কিন্তু বেকারত্বের মতো বহুমাত্রিক সমস্যাগুলোকে শুধুমাত্র একটি ক্ষেত্র অর্থাৎ কর্মমুখী শিক্ষার অভাবের মধ্যে সীমাবদ্ধ করা বাস্তবতার পূর্ণ প্রতিফলন নয়।
মাননীয় স্পিকার, আজ আমি সংসদে এসে শুধু একটি প্রস্তাবের বিরোধিতা করার জন্য দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি বাস্তবতাকে রক্ষা করার জন্য। কারণ আজকের প্রস্তাব অর্থাৎ এই সংসদ মনে করে কর্মমুখী শিক্ষার অভাবেই বেকারত্বের মূল কারণ। শুনতে আকর্ষণীয় হলো বাস্তব অর্থনীতি, শ্রমবাজার এবং রাষ্ট্র ব্যবস্থার জটিলতাকে অত্যন্ত সরলভাবে উপস্থাপন করছে। আমরা বিপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বেকারত্বের মূল কারণ শুধু কর্মমুখী শিক্ষার অভাব নয়, বরং সীমিত কর্মসংস্থান, দুর্বল শিল্পায়ন, অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি এবং পরিকল্পনার ব্যর্থতাই এর প্রধান কারণ। মাননীয় স্পিকার, আজ এই ছায়া সংসদে বলা হয়েছে যে কর্মমুখী শিক্ষার অভাবে দুর্নীতির মূল কারণ। আমরা বলছি না যে কর্মমুখী শিক্ষার অভাবে দুর্নীতির মূল কারণ নয়, এটি একটি ক্ষেত্র মাত্র হলো, কখনো মাননীয় স্পিকার এটি প্রধান কারণ নয়, বরং প্রধান ক্ষেত্রগুলো অবশ্যই আমি উঠে গিয়েছি। মাননীয় স্পিকার, আজকে ছায়া সংসদে একটি বাস্তব গল্প তুলে ধরতে চাই। কুমিল্লার একটি ছেলের নাম সজীব। সে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল শেষ করেছে। তার টেকনিক্যাল স্কিল ছিল, ট্রেনিং ছিল, সার্টিফিকেটও ছিল। পরিবার ভেবেছিল এবার তাদের দারিদ্র্যের আসান হবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। 2 বছর চাকরি খুঁজেও সে কোনো চাকরি পায়নি, তার স্থায়িত্ব মেলেনি, কারণ তার এলাকায় শিল্প কারখানার ছিল না, নতুন ইন্টারভেনশন ছিল না জব মার্কেট। সে শেষ পর্যন্ত সে বিদেশে শ্রমিক হিসেবে যেতে বাধ্য হয়েছে। এখন আমি আমার পক্ষ দলকে প্রশ্ন করতে চাই যে সজীবের বেকারত্বের জন্য কি শুধু শিক্ষাই দায়ী, নাকি রাষ্ট্রের অর্থনৈতিক ব্যর্থতাও দায়ী? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, আজ বাংলাদেশের শ্রমবাজারের সবচেয়ে বড় বাস্তবতা হলো যে চাকরি প্রার্থীর সংখ্যা যত দ্রুত বাড়ছে, কর্মসংস্থানের সংস্থা তত দ্রুত বাড়ছে না। একটি সরকারি চাকরির জন্য হাজার হাজার আবেদন পড়ে, একটি ব্যাংক জবের জন্য লাখো তরুণ পরীক্ষা দেয়। এখন প্রশ্ন হলো যে এই লাখো আবেদনকারী সবাই কি অদক্ষ? না মাননীয় স্পিকার, সমস্যা হচ্ছে চাকরির বাজার অত্যন্ত সীমিত। মাননীয় স্পিকার, এটি পরিসংখ্যান ভিত্তিক বাস্তবতা দেখিয়ে যাচ্ছে, যেখানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বিভিন্ন শ্রমবাজারের বিশ্লেষণ বলছে উন্নয়নশীল দেশগুলোতে ইউথ আনএমপ্লয়মেন্ট এর বড় কারণ হচ্ছে ইনফরমেশন জব ক্রিয়েশন, অর্থাৎ শুধুমাত্র স্কিল ট্রেনিং দিলেই সমস্যার সমাধান হয় না, রাষ্ট্রকে কর্মসংস্থানও তৈরি করতে হয়। মাননীয় স্পিকার, স্কিল থাকলেই চাকরি নিশ্চিত হয় না। বড় পক্ষদল এমনভাবে বলছে যেন স্কিল থাকলেই সবাই সফল হয়ে যাবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আর বাংলাদেশে হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেকার, বহু কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট চাকরি হচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার তারা স্ট্রাগল করে যাচ্ছে। তাহলে কি তারা সবাই অদক্ষ? না, সমস্যা হচ্ছে দেশের অর্থনৈতিক কাঠামো তাদের অ্যাবজর্ব করতে পারছে না। আন্তর্জাতিক উদাহরণে দেখা যায় ইন্ডিয়া বিশ্বের অন্যতম আইটি শক্তি, প্রতি বছর লাখ লাখ স্কিল গ্র্যাজুয়েটেড বের হয়, তারপরে সেখানে শিক্ষিত বেকারত্বের একটি বড় সমস্যা। কেন? কারণ স্কিল অ্যালং ডাজ নট গ্র্যাজুয়েটেড এমপ্লয়মেন্ট। মাননীয় স্পিকার, আজ এই ছায়া সংসদে কর্মমুখী শিক্ষার অভাব কিন্তু মাননীয় স্পিকার বেকারত্বের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার বর্তমান যদি বাংলাদেশের প্রেক্ষাপট আমরা দেখি, সেখানে শুধুমাত্র কর্মমুখী শিক্ষার অভাব নয়, সেখানে প্রাতিষ্ঠানিক দুর্বলতা মাননীয় স্পিকার, এবং সেখানে দুর্নীতি এবং স্বজনপ্রীতিও মাননীয় স্পিকার বড় ভূমিকা রাখছে। দুর্নীতি এবং স্বজনপ্রীতি মেধাবীদেরকে পিছিয়ে দিচ্ছে, এবং বাংলাদেশের চাকরির বাস্তবতা সবাই জানে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, ঘুষ, স্বজনপ্রীতি যোগ্যতার চেয়ে বেশি কার্যকর। যেখানে একজন দক্ষ যুবক চাকরি পায় না, অন্যদিকে প্রভাবশালী আত্মীয় সহজে চাকরি পেয়ে যায়। এখন আমি আমার বিপক্ষকে বলতে প্রশ্ন করতে চাই যে এটা কি কর্মমুখী শিক্ষার ব্যর্থতা নাকি রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতা? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, শিক্ষা শুধু চাকরির জন্য নয়। মাননীয় স্পিকার, পক্ষ দল এমনভাবে কথা বলছে যেন একাডেমিক এডুকেশনের আর কোনো মূল্য নেই। আমি তাদেরই স্মরণ করিয়ে দিতে চাই, রাষ্ট্র শুধু টেকনিক দিয়ে চলে না, রাষ্ট্র পরিচালনার জন্য লাগে ডাক্তার, বিচারপতি, গবেষক, শিক্ষক, বিজ্ঞানী, অর্থনীতিবিদ। যদি আমরা শিক্ষাকে শুধু স্কিল ট্রেনিং এ সীমাবদ্ধতা করি, তাহলে জাতির ভিত্তি ধ্বংস হয়ে যাবে। তাই মাননীয় স্পিকার, আজ এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত না হয় এর জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি বিরোধী দল লাল পদ্ম, তাদের বিরোধী দলীয় নেতা মুসলেহা জান্নাত ফাতিহা। তিনি অত্যন্ত চমৎকারভাবে কিন্তু একটি রিভার্স সংজ্ঞায়ন করেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সংজ্ঞায়নটি করেছিলেন সেটাকে কিন্তু তিনি ধসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে শুধুমাত্র কর্মমুখী শিক্ষাই নয়, শিক্ষার অভাবই নয়, বরং বেকারত্বের জন্য আরও অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে তিনি অন্যতম বলেছেন দুর্বল শিল্পায়ন এবং কর্মসংস্থান বাড়ছে না, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি, এই সমস্ত ব্যাপার। বিতর্কে এই অবস্থায় আমরা চলে যাচ্ছি আজকের এই ছায়া সংসদের সম্মানিত সরকার দলীয় হুইপ তাকি তাহমিদ খান। আমরা চলে যাচ্ছি মাননীয় মন্ত্রী আব্দুল্লাহ ইয়ামিন ইফাদের কাছে চলে যাচ্ছি। Starting my speech in 3, 2, 1. ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমাকে এই বিতর্কের মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয়টি হচ্ছে এই সংসদ মনে করে কর্মমুখী শিক্ষার অভাবই বেকারত্বের মূল কারণ, এবং বেশ যুক্তিগত কারণে আজকে আমিও আমার দল এর পক্ষে অবস্থান করছি। প্রথমেই আমি আজকে আমার বিরোধী দলের প্রথম বক্তা বেশ কিছু কথা বলে গিয়েছেন, যার মধ্যে কিছু কথা আমার কাছে অনেক অযৌক্তিক মনে হয়েছে, সেগুলো আমি প্রথমে তুলে ধরতে চাই।
প্রথমে আমার হ্যাঁ, আমার বিরোধী দলের প্রথম বক্তা সম্ভবত মোশন ঠিকমতো পড়েননি, কারণ মোশনের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে কর্মমুখী শিক্ষার অভাবই বেকারত্বের মূল কারণ। কিন্তু তিনি আমাকে দেখাচ্ছেন 4-5টা কারণ, যার মধ্যে তিনি সিম্বলাইজ করেননি কোনটা মূল কারণ। তিনি 4-5টা কারণের প্রত্যেকটা সমান গুরুত্ব দিচ্ছেন। ঠিক আছে, আমি মানলাম 4-5টা কারণ সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু মূল কারণ কোনটা সেটা আপনি এখনো আমাকে ঠিকমতোভাবে বলে যান নাই, নির্দিষ্ট করে যান নাই। এরপর তারা আমাকে বললেন যে বাংলাদেশের মধ্যে নাকি এত মানুষ যে যোগ্য আছে তাদের সবাই নাকি কর্মসংস্থানে ঢুকতে পারে না, কর্মসংস্থানে নাকি এত জায়গা নেই। আমার প্রশ্ন হচ্ছে কর্মসংস্থানমুখী, ঠিক আছে আপনি ঠিক বলছেন, অনেক যোগ্য আছে, তাদের এতজন কাজ করার মতো কর্মসংস্থান নাই। কিন্তু কর্মমুখী শিক্ষা, যারা কর্মমুখী শিক্ষা অর্জন করবে তারা কিন্তু তাদের এই কর্মমুখী শিক্ষার কথা বুঝবে, তারা কিন্তু এর উদ্যোগ নেবে এবং উদ্যোগ নেওয়ার মাধ্যমে তারা নিজে কাজ করার মাধ্যমে নিজে একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলবে, কোম্পানি গড়ে তুলবে, যার মাধ্যমে তারা নিজে একজন করে 100 জনকে কাজ দেওয়ার চেষ্টা করবে। এভাবে তারা উদ্যোগ নেবে, যার মাধ্যমে ধীরে ধীরে দেশের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি হবে। কেন? কারণ তারা কর্মমুখী শিক্ষা নিয়েছিল এবং এই কারণে তারা এর অর্থ বুঝতে পারছে, গুরুত্ব বুঝতে পারছে। জি বলেন। সাহিত্য এবং বিজ্ঞান কিভাবে আমার কথা বলার কিভাবে আমি যে বিষয়বস্তু বলছি এর সাথে সংযুক্ত আমি বুঝতে পারছি না। সো আপনি নিজের প্রশ্নটা নিজের কাছে রাখতে পারেন, আমি কিভাবে এটার সাথে এটা কানেক্ট করলেন বুঝতে পারলাম না। এরপর আপনি আরো বললেন যে এভাবে কেবলমাত্র নাকি কর্মমুখী শিক্ষা থাকলে ঠিকমতো কর্মসংস্থান গড়ে তোলা যায় না, স্কিল থাকলে নাকি একমাত্র স্কিল থাকলে কর্মসংস্থান গড়ে তোলা যায় না। ঠিক বলছেন, খালি স্কিল থাকলে কর্মসংস্থান গড়ে তোলা যায় না এবং এর পাশাপাশি অন্য কিছু লাগে। খালি স্কিল থাকলে এত কিছু গড়ে তোলা যায় না, কিন্তু স্কিল থাকলে 100 জনকে আপনি চাকরি না দেন, স্কিল থাকলে আপনি কমপক্ষে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। কর্মসংস্থানে কিন্তু স্কিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অন্যগুলো ভূমিকা রাখে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্কিল এবং অভিজ্ঞতা। আরেকটা জিনিস আপনি বলছেন যে আমাদের দেশের মধ্যে নাকি কর্মসংস্থান গড়ে তোলার জন্য কেবলমাত্র এর না, বরং ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী এদের গুরুত্ব আছে। হ্যাঁ, গুরুত্ব আছে, কিন্তু আপনি হচ্ছে আমাদের বাংলাদেশের পিতামাতাদের মতো করে কথা বলতেছেন। আচ্ছা, সবাই যদি ডাক্তার হয়, সবাই যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে দেশের বাকি ক্ষেত্রগুলো দেখবে কে? সবাই আমাদের দেশে পিতামাতারা মনে করেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে আসলে একমাত্র সো কল্ড রিয়েল পেশা। আসলে সত্যি কথা বলতে ভালো পেশা বলতে কিছু নাই, বাকি যে পেশা সেগুলো গুরুত্বপূর্ণ। আর সবাই তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করে, সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে? অবশ্যই না। বিভিন্ন মানুষের প্রতিভা বিভিন্ন রকম, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না তাদের জন্য তো আলাদা কাজ লাগবে, তারা তো আলাদা কর্মসংস্থানে ঢুকবে। তো সবাই নিশ্চয়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে ঠিক আছে, কিন্তু আসল অর্থনীতি যারা আসল চাকা ঘোরাবে তারা কিন্তু আসলে হচ্ছে কর্মমুখী শিক্ষা গ্রহণ করবে। এখন আমি আমার প্রথম বক্তার কিছু পয়েন্টকে আরও বেশি বিশ্লেষণ করে নিতে চাই। আমার প্রথম বক্তব্য, হ্যাঁ, প্রথমে আমি বলে নিতে চাই যে কর্মমুখী শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ। কেন? প্রথমে হচ্ছে সাধারণ শিক্ষা কিন্তু আমাদের কি করে দেখেন, সাধারণ শিক্ষায় মানুষ স্পিকার, সাধারণ শিক্ষা একটা শিক্ষার্থীকে 10 সাবজেক্ট পড়তে হয়, সে 10 সাবজেক্ট পারে? অবশ্যই না। একজন মানুষ নিশ্চয়ই একটা সাবজেক্ট ভালো করে, বাকি সবগুলোতে অ্যাভারেজ করে, আর 2টা সাবজেক্ট খারাপ করে। আপনি যদি তাকে 10টা সাবজেক্ট অনুযায়ী মূল্যায়ন করেন তাহলে কিন্তু আপনি তার প্রকৃত প্রতিভা বুঝতে পারবেন না। কিন্তু সাধারণ শিক্ষা এটাই করা হয়। কিন্তু আমাদের যে কর্মমুখী শিক্ষা, আমাদের কর্মমুখী শিক্ষায় একজন মানুষের যে স্ট্রেংথগুলো, মেইন যে কাজগুলো, সেগুলোর উপর ফোকাস করা হয়। এই কারণে সে বড় হয়ে উন্নতি করতে পারে বেশি। এই সম্পর্কে আলবার্ট আইনস্টাইন বলেছেন যে প্রত্যেকে প্রতিভাবান বা প্রত্যেকে জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছে চড়ার ক্ষমতা দিয়ে বিচার করেন তবে সে সারা জীবনে নিজেকে বোকা ভেবে কাটিয়ে দিবে। এর মাধ্যমে তিনি বুঝতে পারছেন যে কোনো একজন মানুষের স্ট্রেংথকে বা কোনো একজন মানুষের মূল ক্ষমতাকেই যাকে যাচাই করতে পারবেন, সব ক্ষমতা যাচাই করা যাবে না। এরপর হচ্ছে আমরা জানি সাধারণ যে শিক্ষা সেটা হচ্ছে অনেক বেশি মুখস্থ নির্ভর। আপনি মুখস্থ নির্ভর শিক্ষা দিয়ে বেশিরভাগই দেখা যায় যে মুখস্থ নির্ভর শিক্ষার কারণে অনেকে অনেক কিছু বুঝতে পারেন না, অনেকে অনেক কিছু করতে পারে না। কিন্তু কারিগরি শিক্ষায় মুখস্থ নয়, বরং হাতে কলমে কোনো একটা জিনিস দেখিয়ে ভালোভাবে শেখানো হয়। এক্ষেত্রে আমি আমার প্রথম বক্তা লবণ তৈরির কথা বলছেন, সেটা আমি আবার সবাইকে স্মরণ করে দিয়ে চাই। তিনি বলেছেন যে আমরা সবাই শিখে এসেছি যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণের সঙ্গে, কিন্তু এটা কেন সোডিয়াম ক্লোরাইড, কেন সোডিয়াম আর ক্লোরিনকে একসাথে করা হয়, এটা আমাদের শেখানো হয়নি। যদি আমাদের ঠিকমতো শেখানো তাহলে আমরা বুঝতাম, কিন্তু আমাদের শেখানো হয়নি কারণ আমাদের ছাড়া মুখস্থ করতে হয়, আমরা বুঝতে পারি না যে এটা কেন করা হয়েছে।
এছাড়া আরেকটা জিনিস, বর্তমানে বাজার দরে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা বেশি রাখে বলেন তো? আপনি একজন মানুষ 8টা সাবজেক্টে A+ পেয়েছে, আপনি এটা দেখবেন, নাকি সে 5 বছর ধরে এক জায়গায় খুব ভালোভাবে চাকরি করছে এটা দেখবেন? অবশ্যই যার দক্ষতা বেশি এবং অভিজ্ঞতা বেশি আপনি তারটা দেখবেন। আর দেখা যাবে যে যার অভিজ্ঞতা বেশি, যার ব্যবহারিক জ্ঞান বেশি, সে কর্মমুখী শিক্ষা অর্জন করেছে। অর্থাৎ এর মাধ্যমে আমি এটা বলে শেষ করতে চাই যে কর্মমুখী শিক্ষার অভাবে বেকারত্ব মূলকরণ, এটা বলে আজকে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী আব্দুল্লাহ ইয়ামিন ইফাতকে। অত্যন্ত চমৎকারভাবে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি শুরুতেই যে বিষয়টি বলেছেন যে সম্ভবত বিরোধী দল আজকে বিতর্কের জায়গাটাই বুঝতে পারেনি। আমি আবারও বলতে চাই, আজকের যে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী উত্থাপন করেছিলেন সেটি হচ্ছে কর্মমুখী শিক্ষার অভাবই। আমাদেরকে খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে আজকের এই মোশনটার দিকে। কর্মমুখী শিক্ষার অভাবই বেকারত্বের মূল কারণ কিনা। আমাদের আজকের এই জমজমাট ছায়া সংসদ শিশু পার্লামেন্টে এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি বিরোধী দলীয় উপনেতা ফারিয়া আক্তারের কাছে তার বক্তব্য শুনবার জন্য। বিরোধী দলীয় উপনেতা ফারিয়া আক্তার। কর্মমুখী শিক্ষার নয়, অভাব নয়, বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকারের চরম ব্যর্থতায় আজ এ দেশের লক্ষ লক্ষ শিক্ষিত তরুণকে বেকারত্বের অভিশাপ বয়ে বেড়াতে বাধ্য করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই সংসদের ছায়াতলে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার বিরোধী সরকার দলের মন্ত্রী ইতোমধ্যেই বলেছেন আমরা বেকারত্বের মূল কারণটি শনাক্ত করিনি, কিন্তু আমার দলের প্রথম বক্তা ইতোমধ্যেই শনাক্ত করেছেন যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকারের চরম ব্যর্থতাই বেকারত্বের মূল কারণ। মাননীয় স্পিকার, আমি বোধগম্য হলো না, অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম আমার সরকার দলের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী উভয় সোডিয়াম ক্লোরাইডের সংজ্ঞায়ন করলেন এবং নানা ধরনের কথা বললেন, কিন্তু আজকের এই মোশনের সাথে সোডিয়াম ক্লোরাইডের কি সম্পর্ক তাতে আমার কোনো বোঝে আসলো না। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, আজকের প্রস্তাবটি শুনতে যতটা চমকপ্রদ মনে হয় এর ভেতরের অর্থনৈতিক বাস্তবতা ততটাই ফাঁপা। সরকারি দল এসে আমাদের বোঝানোর চেষ্টা করলেন দেশের লাখ লাখ তরুণ বসে আছে শুধু তারা হাতের কাজ জানে না বলে, তারা পুরো দোষটা চাপিয়ে দিল শিক্ষা ব্যবস্থার ওপর। কিন্তু মাননীয় স্পিকার, সরকার দলের প্রথম বক্তা একটি মৌলিক বিষয় এড়িয়ে গেছেন। দক্ষতা কখনো নিজ দেশের চাকরি তৈরি করতে পারে না, চাকরি তৈরি করে একটি দেশের অর্থনৈতিক ও শিল্প কাঠামো। তারা যে কর্মমুখী শিক্ষার কথা বলছেন তার কিছু খণ্ড আমি তুলে ধরছি। প্রথমত, সরকারি দল দাবি করছে কর্মমুখী শিক্ষা দিলে বেকারত্ব দূর হবে। মাননীয় স্পিকার, আমাদের পাশেই আইটি বা ভোকেশনাল যুবক আজ বেকার ঘুরছে। সমস্যা দক্ষতার অভাব নয়, সমস্যা হলো বাজারে তাদের ধারণ করার মতো পর্যাপ্ত শিল্প কারখানা এবং কর্মসংস্থান নেই। মাননীয় স্পিকার, যদি আমরা লক্ষ্য করি, যদি ক্ষুধার্ত মানুষকে খাবার না দিয়ে যদি বলা হয় তুমি খেতে জানো না তাই তুমি ক্ষুধার্ত, সেটা যেমন খুবই নিষ্ঠুর তামাশা, ঠিক তেমনি কর্মসংস্থান সৃষ্টি না করে তরুণদের বলা হয় তোমাদের শিক্ষার কর্মমুখী নয় তাই তোমরা বেকার, ঠিক এটিও এরকম একটি নিষ্ঠুর তামাশা। শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন মাননীয় স্পিকার, কিন্তু কর্মসংস্থানের সুযোগ না করেই তবে তরুণদের হাতে শুধু ডিগ্রির সার্টিফিকেট বদলে কারিগরি সার্টিফিকেট ধরিয়ে দিলে বেকারত্বের দূর হবে না মাননীয় স্পিকার, বরঞ্চ অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত হব। মাননীয় স্পিকার, যোগ্যতা সংকট নয়, সংকটের নাম কাঠামোগত কর্মসংস্থান। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত, তারা বেকারত্বকে একটি সরবরাহজনিত সমস্যা হিসেবে দেখিয়েছেন, কিন্তু আফসোসের বিষয় এটি কোনো সরবরাহজনিত সমস্যা নয়, অথচ এটি মূলত একটি চাহিদাজনিত সংকট। বাজারে যদি পদ খালি না থাকে তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে দক্ষ জনশক্তি তৈরি করলেও তারা বেকার থাকবে। মাননীয় স্পিকার, আমার দলের প্রথম বক্তা অত্যন্ত চমৎকারভাবে দেখিয়েছেন কিভাবে সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং কাঠামোগত দুর্বলতা বেকারত্বের জন্য মূল দায়ী। সেই ধারাবাহিকতায় আমি উপস্থাপন করছি কিভাবে সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং বিনিয়োগের স্থবিরতা বেকারত্বের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার ধরন নয় মাননীয় স্পিকার, একটি দেশ তখনই নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে যখন সেখানে নতুন ব্যবসা খোলে, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং সরকারি খাতের বিকাশ ঘটে। একটি সহজ সমীকরণ দেখুন মাননীয় স্পিকার, উচ্চ সুদের হার, মুদ্রাস্ফীতি, আমলাতন্ত্রের জটিলতা এবং
অবকাঠামোগত দুর্বলতার কারণে যখন একজন উদ্যোক্তা নতুন কারখানা খুলতে পারে না, তখন সেখানে দেখা যায় গ্র্যাজুয়েট কর্মমুখী শিক্ষা পাশ করেও সে চাকরি পায় না। অতএব মূল কারণ শিক্ষার অভাব নয়, মূলত কারণ বিনিয়োগ বান্ধব পরিবেশের অভাব। মাননীয় স্পিকার, বর্তমান যুগের বেকারত্ব কোনো স্থানীয় সমস্যা নয়, বরং এটি গ্লোবাল ইকোনমিকের সাথে যুক্ত। প্রযুক্তি ও অটোমেশনের সাথে বিশ্বজুড়ে শ্রমঘন চাকরির বাজার সংকুচিত হচ্ছে। সরকারি দল যে সনাতন কর্মমুখী শিক্ষার কথা ভাবছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের যুগে সেই যান্ত্রিক দক্ষতাগুলো দ্রুতই তার ধারাবাহিকতা হারাচ্ছে। আমাদের দরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে মানুষকে কেবল একটি নির্দিষ্ট কাজ করতে শেখাবে না মাননীয় স্পিকার, খাপ খাইয়ে নিতে এবং সমালোচনামূলক চিন্তা করতে শেখাবে, যা সাধারণত বা লিবারেটাল আর্টসের সাথে থেকে আসে। কর্মমুখী শিক্ষার উপর অতিরিক্ত জোর দিলে মাননীয় স্পিকার, মানুষ নির্দিষ্ট একটি প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়বে এবং প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়লে একসময় দেখা যাবে প্রযুক্তির অগ্রগতির কারণে সে সমস্ত পেশাগুলো বিলুপ্ত হয়ে যাবে এবং আমাদের দেশের বৃহৎ তরুণ সমাজ বেকার বসে যাবে। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন, আমরা মনে করিয়ে দিতে চাই, প্রধানমন্ত্রী যখন আমার POI এর প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বজনপ্রীতির কথা উল্লেখ করেছেন, এখানে স্পষ্ট হয় যে আমাদের দেশে বেকারত্বের মূল কারণ কর্মমুখী শিক্ষা নয়, এর মূল কারণ স্বজনপ্রিয়তা, সরকারের কর্মসংস্থান সৃষ্টির অভাব। মাননীয় স্পিকার, আরও একটি কথা উল্লেখ করতে চাই, শিক্ষার সংস্কার অবশ্যই প্রয়োজন। সে জায়গায় দাঁড়িয়ে আমি ও আমার দল এই বিষয়ের একটি বিকল্প সমাধান স্পষ্ট করে যাই। রাষ্ট্র আগে ট্যাক্স পলিসি সহজ করতে হবে, ব্যাংকের ঋণের সুদের হার কমাতে হবে এবং নতুন উদ্যোক্তাদের জন্য লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে হবে। যখন দেশে ব্যবসা করা সহজ হবে, তখন সরকারি খাত নিজে থেকেই কর্মসংস্থান তৈরি হবে। মাননীয় স্পিকার, আমি ও আমার দল এই জায়গা আমার অবস্থান থেকে স্পষ্ট করছি। আপনার সময় শেষ। দুঃখিত মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি বিরোধী দলীয় উপনেতা ফারিয়া আক্তারকে। তিনি অত্যন্ত চমৎকারভাবে যে বিষয়টি উত্থাপন করতে চাইলেন আজকের এই ছায়া সংসদে, সেটি হচ্ছে সরকার দল সম্ভবত তাদের দুর্বলতা, তারা যে কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না সেই বিষয়টাকে আড়াল করবার জন্য তারা বলছে কর্মমুখী শিক্ষার অভাবই বেকারত্বের মূল কারণ। আজকের এই ছায়া সংসদে এ পর্যায়ে আমি আহ্বান করছি গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা সরকার দলীয় হুইপ তাকিত আহমেদ খান, তাকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই সংসদে আজকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে সংসদে উত্থাপিত বিষয়টি হলো, এই সংসদ মনে করে কর্মমুখী শিক্ষার অভাবে এই বেকারত্বের মূল কারণ। যুক্তিগত কারণে এর পক্ষে অবস্থান করছি। দেখেন মাননীয় স্পিকার, আজকে আমাদের হাউসে অনেক কথা হয়েছে, তাদের হাউসে অনেক কথা হয়েছে, কিন্তু তাদের হাউসটা এখন পর্যন্ত ক্লিয়ার না, এটা আজকে আমি প্রমাণ করে দিয়ে যাবো। তারা আমাদের বারবার কি বলে যায়, তারা আমাদের বারবার বলে যায় যে আমাদের যে কর্মসংস্থানের অভাব। ভাই, আমরা অলরেডি বলে গেছি যে যখন আপনি আমাদের দেশে আমার অনেক প্রকল্প আছে, আমাদের সরকার থেকে অনেক প্রকল্প নেওয়া হয়েছে, যেখানে আমাদের সরকার থেকে ছেলেদের বা মেয়েদের এবং শিক্ষা দেওয়া হয়েছে। তারা যখন ভাই শিক্ষাটা নিবে, তারা যখন কর্মমুখী শিক্ষাটা গ্রহণ করে, তখন তারা এমন অনেক সংস্থান গড়তে পারবে, এমন অনেক উদ্যোগ নিতে পারে। আপনারা বলে যান সেই সমস্যার কথা, যার ফলে তারা মাঝপথে আটকে যায়, বা অর্থনৈতিক সমস্যাগুলোর কথা, কিন্তু ভাই এগুলো কখনো যুক্তিযুক্ত হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ সরকার থেকে যাদের ওই ইয়েগুলো দেওয়া হচ্ছে, রিসোর্সেসগুলো দেওয়া হচ্ছে, সে যখন নিজে ইয়েটা করে দক্ষ হয় এবং ওই সরকার থেকে দেওয়া রিসোর্সেসগুলো নেয়, সে তখন নিজের সংস্থান তো তৈরি করে, পাশাপাশি আরও অনেকজনের জন্য যে সংস্থানগুলো আছে সেগুলো বিল্ড আপ করে। এর মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি আপনাদের যে সংস্থার অভাব, এটা কখনো এই যুক্তিটা কখনো স্ট্যান্ড করে না। তারপরে তারা বলে গেলেন যে ভাই আজকে মূল কারণ হইতেছে কি, মূল কারণটা হইতেছে এই সংস্থানের অভাব। তাদের দ্বিতীয় বক্তা বলে গেছে, কিন্তু তাদের দ্বিতীয় বক্তা শেষের দিকে আবার এটা মূল কারণ বলে যাওয়ার পরে আবার এটা বলে যায় যে স্বজনপ্রীতির কথা। ভাই আপনি একা নিজের বক্তব্যে প্রথমে বলে গেছেন যে মূল কারণ হইতেছে জিনিসটার অভাব, আপনি পরে আবার আইসে বলেন যে ভাই ওটা অভাব ঠিক আছে, কিন্তু ওটার সাথে সাথে স্বজনপ্রীতিটাও আছে। এটা কখনো ভাই মূল কারণ হইতে পারে না, আপনি দুইটাকে একসাথে মূল কারণ কখনো দেখাইতে পারেন না। তারা বলে যায় ভাই আজকে যখন আপনি তারা প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে যায়, তারা আজকে বলে যায় আমাদের যে ভাই আপনি মেশিনের কাজ, শিল্পের কাজ বা হাতের কাজ এগুলো যে শিখে আপনি কখনো করতে পারবেন না। ভাই আজকে আমাদের কর্মশিক্ষা বলতে কি বোঝাইতেছে, আপনার তাদের সেলাই করা শুধু বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে সেই ফ্রিল্যান্সার, যে সেই
কোডার যে সেই কোডিংটা শিখছে এগুলো কিন্তু কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্ত। আপনি যে জিনিসগুলো ধরতে পারেন না, আজকে আপনার এই জিনিসগুলো বলতে বুঝতে ব্যর্থ। আপনি যে ভাই আজকে কাজ পারে সে কখনো আটকে থাকবে না এই কর্মসংস্থানের অভাবে, ওই স্বজন প্রীতির অভাবে। সে আজকে বিদেশে, আজকে তাদের প্রথম কথা বলে যায় তারা বিদেশে চলে যায়, কিন্তু ভাই বিদেশে গিয়েও কিন্তু তারা কাজ করতেছে, দেশের জন্য রেমিডেন্স পাঠাইতেছে, সে কিন্তু কখনোই বেকার থাকতেছে না। এই জিনিসটা আপনার বুঝতে হবে যে সে কখনোই বেকার থাকতেছে না। সে যখন বিদেশ থেকে আসতেছে সে কিন্তু আরও অনেক কিছু নিয়ে আসতেছে, যেটা থ্রু আউট দ্য ডে আমাদের দেশের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো। আজকে ভাই আপনার বুঝতে হবে আমাদের যে মোশনটা উঠছে কর্মমুখী শিক্ষার অভাবে, এটার আর্জেন্সিটা কি? আজকে এটা আর্জেন্সি হচ্ছে আপনি যে পয়েন্টগুলো দেখায় যান ওগুলো কখনো করে না। জিনিসটা বেশি জিনিসটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কর্মমুখী শিক্ষা, যেটা আপনারা এখন মধ্যে বুঝতেই পারেন নাই। তারা আমাদের বলে যায় যে যোগ্যতার কারণে তারা পারতেছে না। ভাই আজকে ধরেন আজকে আপনি অনেকজন যোগ্য আছে বা নেপোটিজমের কারণে আপনি ধরতে পারতেছেন না। মানলাম আমাদের দেশে এরিয়া এক্সিস্ট করে, নেপোটিজম এক্সিস্ট করে, কিন্তু ভাই এ যদি নেপোটিজম হয়ও তার কারণে কিন্তু আপনি ওই সে বেকার, আপনি কিন্তু বেকার থাকতেছেন না, আপনি অন্য জায়গায় কিন্তু কাজ কিন্তু ঠিকই করতেছেন। তাহলে ভাই এখানে নেপোটিজম কোথা থেকে আসলো? মানলাম আজকে একজন অযোগ্য মানুষ এখানে জায়গা নিতেছে, কিন্তু যে যোগ্য সে কিন্তু আটকে থাকতেছে না, সে কিন্তু ঠিকই যায় দিন শেষে কাজটা পাচ্ছে। এখানে কখনো যারা আপনি বলতে পারেন না যে এই জিনিসগুলো এখানে তারা কর্মমুখী শিক্ষাটাই মেন রোল প্লে করে। দেখেন আমাদের থেকে কী বলে গেছে, আমাদের প্রথম বক্তা দ্বিতীয় বক্তা অলরেডি বলে গেছে যে আজকে সবার সমান দক্ষতা নেই। ভাই আজকে যখন আপনি আপনি নর্মাল শিক্ষা বা এগুলোতে যখন আপনি জাজ করেন একজন মানুষকে, তখন ওই বই খাতে আজকে আপনি শুধু একটা কম্পিউটার শিক্ষার বই পড়ে কখনো করতে পারবেন না। আজকে তারা বলে যায় যে আমাদের যে লবণের বিশ্লেষণের কথা, যে তাদের সাথে তার কোনো যুক্তি খুঁজে পায়নি, যেখানে এটা শুধু উদাহরণ ছিল এই জিনিসগুলো বোঝানোর জন্য যে আপনি বই পড়া কখনো আসলে জিনিসগুলোর সাথে ডিফাইন করতে পারবেন না। আপনি একটা গাড়ি চালানোর বই পড়া কখনো আপনি বাসে আপনার হাতে স্টিয়ারিং হুইল ধরাই দিলে আপনি কোনো রাস্তাতে গাড়ি চালাইতে পারবেন না, জিনিসটা অ্যাক্সিডেন্টই হবে, তাই সেটা কোনো ধরতেই পারে নাই। ভাই দেখেন আমাদের প্রথম বক্তা বলে গেছে যে আপনার মুখস্থ বিদ্যা বেশি, বাংলাদেশে মুখস্থ সিস্টেম বেশি। যখন আপনি মুখস্থ করে যান বা যখন আপনি মুখস্থ করেন তখন আপনি 2 দিন পরে যে ভুলে যান, কারণ আপনি মুখস্থ করছিলেন পরীক্ষার জন্য, আপনি 80 জন মুখস্থ করেন নেই, তখন যখন আপনি যেটা ভুলে যান তখন এটা করে না। এর মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মানুষ, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ছায়া সংসদে গঠনমূলক পর্বের সরকারি দলের সর্বশেষ বক্তা সরকার দলীয় হুইপ তাকিদ আহমেদ খানকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। সরকার দলের আরও 2 জন সংসদ সদস্য আমাদের সাথে ছিলেন, জনাব জাওয়াদ আহনাফ আলভি, কে একটু হাত তুলবেন? জাওয়াদ আহনাফ আলভি। এবং আরও একজন সংসদ সদস্য ছিলেন মোহাম্মদ তাহমিদ আল ওয়াজিহ জাইফ। রাইট, আমরা সময়ের অভাবে আজকে আপনাদের বক্তব্য শুনতে পারছি না, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের বক্তব্য শুনবো। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি বিরোধী দলের কাছে। বিরোধী দলের সর্বশেষ বক্তা গঠনমূলক পর্বের বিরোধী দলীয় হুইপ রাবেয়া ইসলাম, আহ্বান করছি রাবেয়া ইসলামকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। শিক্ষার অভাবের চেয়ে বড় অভিশাপ হলো আমাদের মেধার সঠিক মূল্যায়ন না হওয়া। যোগ্যতার কদর যেখানে নেই সেখানে ডিগ্রি কেবল কাগজের টুকরো মাত্র। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে আমাকে এই ছায়া সংসদে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার আজকে এই ছায়া সংসদের বক্তব্যটি হলো এই সংসদ মনে করে কর্মমুখী শিক্ষার অভাবই বেকারত্বের মূল কারণ। মাননীয় স্পিকার, শিক্ষা একটি দক্ষ হাত তৈরি করতে পারে, কিন্তু সেই হাতকে কাজ দেওয়ার মতো কারখানা ও শিল্পক্ষেত্র যদি দেশে না থাকে তবে কি শিক্ষা বেকারত্ব দূর করতে পারবে? আমাদের অর্থনীতির মূল সমস্যা হলো শিল্পায়ন না হওয়া। আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার সিভিল এবং মেডিকেল ইঞ্জিনিয়ার পাশ করে বের হচ্ছে, অথচ দেশে ভারী শিল্প এবং বড় অবকাঠামো প্রকাশের সংখ্যা প্রয়োজনের তুলনায় নগণ্য। ফলে তারা তাদের পড়ার বিষয়ের সাথে মিল নেই এমন ছোটখাটো কাজে যুক্ত হতে বাধ্য হচ্ছে। মাননীয় স্পিকার, কর্মসংস্থানের অভাব ও শিল্পায়নের সমস্থিরতা তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে অকালে নষ্ট করে। শিক্ষিত তরুণেরা বিদেশে পাড়ি জমাচ্ছে, বা যা দেশের ব্রেন ড্রেন বা মেধা পাচারের হার মারাত্মকভাবে বাড়িয়ে দিচ্ছে এবং দীর্ঘমেয়াদে দেশ তার সৃজনশীলতার নেতৃত্ব হারাচ্ছে। মানে স্পিকার, শিল্পায়নের জন্য বিনিয়োগবাধ্য পরিবেশ তৈরি করতে হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি বিদেশি নিয়োগ বিরোধীর জন্য ট্যাক্স হোল্ডিং এবং দীর্ঘমেয়াদী করার সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে ব্যাপক কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়। মানে স্পিকার, সরকার দলের কাছে আমার
প্রশ্ন, দক্ষ হাত তৈরি করলেই যদি চাকরি হতো তবে দেশে হাজার হাজার ইঞ্জিনিয়ার থাকার পরেও কেন বড় বড় প্রজেক্টে দেশের বিদেশ থেকে এক্সপোর্ট নিয়ে আসে? আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টির হার অর্থনৈতিক প্রবৃদ্ধির জাতির সাথে তাল মেলাতে পারছে না। চাকরির বাজার নতুন পদ সৃষ্টি করছে মাত্র 2 থেকে 3%, অথচ প্রতি বছর শ্রমবাজারের শক্তি প্রায় 20 লক্ষ নতুন কর্মক্ষম তরুণ। মাননীয় স্পিকার, চাহিদার তুলনায় যোগান এত বেশি যে তরুণরা দীর্ঘস্থায়ী বেকারত্ব তাদের মানসিক স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে এবং পরিবারের বোঝা তাদের ওঠার গ্লানি তাদের আত্মবিশ্বাস নষ্ট করে দিচ্ছে। মাননীয় স্পিকার, সরকারের জাতীয় পর্যায়ে একটি দীর্ঘমেয়াদী কর্মসংস্থান পরিকল্পনা গ্রহণ করতে কত চাকরির প্রয়োজন হবে এবং কিভাবে সেই পদ সৃষ্টি করা হবে সম্ভব তার একটি রোডম্যাপ থাকবে। যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না, সেখানে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে আপনারা কিভাবে বেকারত্ব কমাবেন? আশা করছি সরকার দল এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। নতুন ব্যবসার লাইসেন্স পেতে যেখানে তরুণদের মাসের পর মাস টেবিল টু টেবিল ঘুরতে হয়, সেখানে পুঁজি আর সুযোগ কেবল উদ্যোগ হওয়ার স্বপ্ন দিয়ে কি পেট ভরবে? মাননীয় স্পিকার, এই সমস্যার সমাধান একটাই উদ্যোগের জন্য ওয়ান স্টপ সার্ভিস কেন্দ্র স্থাপন করতে হবে। এছাড়া জামানতবিহীন সহজ শর্তে তরুণ উদ্যোগদের জন্য সরকারি ভোক্তার ক্যাপিটাল ফান্ড বা স্টার্ট আপ লোন সহজলভ্য করতে হবে। মানে স্পিকার, আমাদের দেশ মূলত আমদানি নির্ভর। আমরা পণ্য তৈরি করার চেয়ে বিদেশ থেকে পণ্য আমদানি করতে বেশি পছন্দ করি। যতক্ষণ না দেশীয় উৎপাদনমুখী অর্থনীতির দিকে নজর দেওয়া হচ্ছে, ততক্ষণ দক্ষ জনশক্তি থাকলেও তারা কাজের অভাবে বেকার থাকবে। মানে স্পিকার, আমাদের টেক্সটাইল বা অ্যাগ্রো প্রসেসিং খাতে প্রচুর দক্ষ লোক প্রয়োজন, কিন্তু আমরা কাঁচামাল ও প্রযুক্তি আমদানির উপর বেশি নির্ভরশীল। ফলে স্থানীয় পর্যায়ে বড় কোনো উৎপাদন শিল্প গড়ে উঠছে না। উৎপাদনমুখী শিল্পের অভাবে কাজের ক্ষেত্রগুলো সীমিত হয়ে আছে। এর ফলে পুরো দেশ একটি বিশাল বেকারত্বের সংকটে আচ্ছন্ন হয়ে আছে, যা মুদ্রাস্ফীতি বা দরিদ্র বিমনে বাধাগ্রস্ত করছে। মানে স্পিকার, আমদানি নির্ভরতা কমিয়ে দেশের শিল্পজাত পণ্যের ওপর অগ্রাধিকার দিতে হবে। মেড ইন বাংলাদেশ প্রচার এবং দেশীয় শিল্প বিকাশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে। মানে স্পিকার, দক্ষতা থাকলেও নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার অভাব থাকলে বেকারত্ব কমবে না। যখন মেধার চেয়ে তকদির ও জনতন্ত্রের প্রাধান্য, তখন কর্মমুখী শিক্ষা অর্জন করেও লাভ হয় না। তাই মাননীয় স্পিকার, আজ আমার জোরালো বক্তব্যের মাধ্যমে আজ এই সংসদের যেন এই প্রস্তাবটি গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি বিরোধী দলের গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা বিরোধী দলীয় হুইপ রাবিয়া ইসলামকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। আমাদের সাথে বিরোধী দলে আরো 2 জন সংসদ সদস্য ছিলেন, তাহসিন জান্নাত জয়িতা, একটু হাত তুলব, এবং আরো ছিলেন মুনিয়া জাহান মিফা। আমরাও আপনাদের বক্তব্য শুনতে পাচ্ছি না সময়ের অভাবে। আমরা এ পর্যায়ে চলে যাব আমাদের যুক্তি খণ্ডন পর্বে। যুক্তি খণ্ডন পর্বে প্রত্যেক বক্তা 3 মিনিট করে সময় পাবেন যুক্তি খণ্ডন পর্বে। শুরুতেই আমি আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের যুক্তি খণ্ডন পর্বেই শুরুতেই অংশগ্রহণ করবেন আজকের এই ছায়া সংসদের বিরোধী দলীয় উপনেতা ফারিয়া আক্তারকে যুক্তি খণ্ডন পর্বে অংশগ্রহণ করবার জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই সংসদের ছায়াতলে আজকে আবারও বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে তা হচ্ছে কর্মমুখী শিক্ষার অভাবই বেকারত্বের মূল কারণ। এর যৌক্তিক কারণেই আমরা বিরোধিতা করছি এবং এটি নাকচ দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা একটু খেয়াল করি, তৃতীয় বক্তা বলেছেন বিদেশে চলে যাচ্ছে কর্মসংস্থানের কারণে। এইখানে কথা হচ্ছে কর্মসংস্থানের অভাব তৈরিতে সরকার তো ব্যর্থ বলেই হাজার হাজার মানুষ আজ বিদেশে যাচ্ছে। তাহলে তারা কিভাবে দাবি করছে যে বিদেশে চলে যাচ্ছে মানুষ? এটা আমাদের বলতে পারে না, এটা আমরা তাদেরকে প্রশ্ন করতে পারি। মাননীয় স্পিকার, আমাদের এই প্রস্তাবটি কেন নাকচ হবে? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, তারা কোনো সঠিক সমাধান দিয়ে যেতে পারেনি, যেটা সঠিক সমাধান দিলে আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে
তরুণ প্রজন্ম উপকৃত হবে। সেখানে আমরা এই সমস্যাটির সমাধান নিয়ে এসেছি। মাননীয় স্পিকার, আমরা কখনোই বলিনি কর্মমুখী শিক্ষার খারাপ কিংবা এটির প্রয়োজনীয়তা নেই। আমরা শুধু বলছি এটা বেকারত্বের মূল কারণ নয়। আমাদের বিকল্প সমাধান স্পষ্ট। রাষ্ট্রকে আগে ট্যাক্স পলিসি সহজ করতে হবে, ব্যাংক ঋণের সুদের হার কমাতে হবে এবং নতুন উদ্যোক্তাদের জন্য লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে হবে। যখন দেশে ব্যবসা করা সহজ হবে তখন বেসরকারি খাতে নিজে থেকেই কর্মসংস্থান তৈরি হবে, আর তখন সেই বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে নিজেকে বদলে দিবে। কর্মসংস্থান সৃষ্টির আগে শিক্ষা সংস্কার করার সহযোগী মাত্র মাননীয় স্পিকার, যোগ্যতার সংকট নয় আমাদের দেশে। আমাদের দেশের সংকট হচ্ছে কর্মসংস্থান, এবং এটি কাঠামোগতভাবে নয়, এটি অবকাঠামোগত চলছে বলেই আজ আমাদের দেশে কর্মসংস্থানের অভাব এবং আজ হাজার হাজার তরুণ আজ বেকার। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, যখন আমরা দেখব যে জার্মানির মতো উন্নত দেশগুলো তারা কি শুধুমাত্রই কর্মমুখী শিক্ষার মাধ্যমে নতুন এক ধরনের পর্যায়ে উন্নতি লাভ করেছে? না মাননীয় স্পিকার, তারা তৈরি করেছে কর্মসংস্থান। যদি কর্মসংস্থান নিশ্চিত না হয় তাহলে বেকারত্ব দূর করে কোনো লাভ হবে না। আমরা যদি প্রথমে কর্মসংস্থান তৈরি না করি তাহলে সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা যদি আমূল পরিবর্তন আনার পরেও আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ব এবং অর্থনৈতিকভাবে বাধাগ্রস্ত হব। মাননীয় স্পিকার, আমার দল সরকারি দল প্রস্তাবটি আজকে উত্থাপনই করেনি ঠিকমতো। প্রস্তাবটি ঠিকমতো উত্থাপন না করার কারণে এই প্রস্তাবটি জোর দাবি জানিয়ে নাকচ করে দিতে বলছি। মাননীয় স্পিকার, আজ আমরা বাস্তবতার সাথে দাঁড়িয়েছি। তারা শুধুমাত্র কল্পনার রাজ্যে বাস করছে, শুধুমাত্র তারা চিন্তা করছে কর্মমুখী শিক্ষার মাধ্যমে কিভাবে বেকারত্ব দূর করবে, কিন্তু আমরা সেখানে বাস্তবতার পাশে দাঁড়িয়ে হাজার হাজার বেকার এবং তরুণদের পাশে দাঁড়িয়ে বলছি মাননীয় স্পিকার, এই কর্মমুখী শিক্ষা নয়। মাননীয় স্পিকার, আমরা যদি একটি সঠিক এবং সুনির্দিষ্টভাবে কাঠামোগতভাবে বাংলাদেশের বিভিন্ন পলিসি তৈরি করতে পারি তাহলেই এই পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং এই পরিবর্তন দূর করা যাবে। মাননীয় স্পিকার, আমি আবারও আমার বক্তব্যে বলেছিলাম যে ক্ষুধার্ত মানুষকে খাবার না দিয়ে যদি বলা হয় তুমি ক্ষুধার্ত, সেটি যেমন নিষ্ঠুর তামাশা, ঠিক তেমনি তরুণদের যদি বলা হয় শিক্ষা কর্মমুখী নয় তাই তোমরা বেকার, এটিও ঠিক তেমনি একটি নিষ্ঠুর তামাশা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় হুইপ। তিনি অত্যন্ত চমৎকারভাবে আজকের এই যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে কর্মমুখী শিক্ষার অভাব নয়, বরং কর্মসংস্থান সৃষ্টির অভাবই বেকারত্বের মূল কারণ হতে পারে। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল্লাহ ইয়ামিন ইফাত। তিনি আজকের এই যুক্তি খণ্ডন পর্বে অংশগ্রহণ করবেন। স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমাকে এই বিতর্কের মঞ্চে আবারও বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয়টি ছিল এই সংসদ মনে করে কর্মমুখী শিক্ষার অভাবে বেকারত্বের মূল কারণ, এবং বেশ যুক্তিগত কারণে আজকে আমিও আমার দল এর পক্ষে অবস্থান করেছি এবং বেশ কিছু যুক্তি উত্থাপন করেছি। আমার বিরোধী দলও বেশ কিছু যুক্তি উত্থাপন করেছেন, কিন্তু এর মধ্যে বেশ কিছুই আমার কাছে যুক্তিগত মনে হয়নি বা ঠিক মনে হয়নি। আমি প্রথমেই একটা জিনিস বলে নিতে চাই, আমার বিরোধী দলের দ্বিতীয় বক্তা তার যুক্তিখণ্ডন এর পর্বে এসে বললেন যে আমরা নাকি ঠিকমতো আমাদের প্রস্তাবটা উত্থাপন করি নাই। ভাই, স্যার আমরা প্রস্তাবটা উত্থাপন করলাম না কি হবে? আমরা স্পষ্টভাবে 3 বার বলে গেলাম আমাদের প্রস্তাবটা যে কর্মমুখী শিক্ষাটাকে যদি আমরা ঠিকমতো ডেভেলপ করি তাহলে আমাদের বেকারত্বটা ঠিক হবে, কিন্তু তারা বারবার বলে যাচ্ছেন যে আমরা নাকি আমাদের প্রস্তাব ঠিকমতো উত্থাপন করে নাই। এটা কি ধরনের তামাশা? এটা আমাকে বুঝিয়ে বলেন। এরপর তাদের দ্বিতীয় বক্তা এটা কথা বলে গিয়ে আমাদের বিপক্ষ দলের 3 জন বক্তাই বারবার একটা জিনিস বলে যাচ্ছেন যে কাঠামোগত দুর্বলতা এবং কাঠামোগত দুর্বলতাই নাকি আমাদের এই বেকারত্ব সমস্যার মূল কারণ। এর পাশাপাশি তারা বলে গিয়েছেন যে কর্মসংস্থানের অভাবের কথা আপনারা অনেক বলেছেন, কিন্তু কাঠামোগত দুর্বলতা কিভাবে যে আমাদের বেকারত্ব বাড়াচ্ছে এটা আপনারা বলেন নাই। আপনারা কাঠামোগত দুর্বলতাকে একটা 1 লাইনে টানতেছেন, কিন্তু আপনারা ঠিকমতো ডিফাইন করেন নাই যে কাঠামোগত দুর্বলতা কিভাবে আমাদের বেকারত্ব বাড়াচ্ছে। এরপর আপনারা আরও বলতেছেন যে বাংলাদেশের মধ্যে নাকি তারা কর্মসংস্থান না চলে গিয়ে বিদেশে চলে যাচ্ছে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে আমাদের
আমাদের যে ডিবেটটা এর মধ্যে কিন্তু স্পষ্ট লেখা আছে বেকারত্বের মূল কারণ, অর্থাৎ আমাদের বেকারত্ব নিয়ে কথা বলতে হবে। তো বিদেশে চলে যাক আর না যাক, আমাদের বিদেশে চলে যাক আর না যাক, বেকারত্ব তো কমছে, এটাই তো মেইন বিষয়, বেকারত্ব কমছে। আরেকটা জিনিস, বিদেশে যাওয়ার কারণে কিন্তু তাদের রেমিটেন্সটা বাড়তেছে, বিদেশে যাওয়ার কারণে তারা বৈদেশিক মুদ্রা উপার্জন করছে, বিদেশে যাওয়ার মাধ্যমে তারা আমাদের দেশে মান সম্মান রাখতে পারছে, এর মধ্যে কিন্তু আমাদের আরও বেশি উন্নতি হচ্ছে। তো আপনারা বারবার বিদেশ নিয়ে কথা বলছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম বিদেশের কথাটা সঠিক, বিদেশ নিয়ে আমরা কথা বলবেন, কিন্তু কথা হচ্ছে আজকে আমরা বিদেশ নিয়ে ডিবেট করতেছি না, আজকে আমরা ডিবেট বাংলাদেশ নিয়ে। আমরা আজকে যে ডিবেটটা করলাম এর প্রেক্ষাপটটা ছিল বাংলাদেশে কীভাবে আমরা বেকারত্ব সমস্যা কমাবো, বাংলাদেশে বেকারত্ব নিয়ে। তো আপনারা এখানে জার্মানি নিয়ে কথা বলতেছেন, জার্মানি নিয়ে আপনারা এসে বলতেছেন যে জার্মানি নাকি কর্মমুখী শিক্ষার মাধ্যমে বেকারত্ব কমায় না, তারা নাকি অন্যভাবে বেকারত্ব সমস্যা কমাইছে। আমার কথা হচ্ছে আজকে আমরা বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে কথা বলছি, তো বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যদি কথা বলছি, বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের মানুষের প্রতিভা, বাংলাদেশের মানুষের শক্তি, যে পাওয়ারগুলো, সেগুলো কি জার্মানির মানুষের সাথে সমান? অবশ্যই না। তো আমরা যেখানে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলছি, সেখানে কীভাবে আমরা বাংলাদেশকে জার্মানির সাথে কম্পেয়ার করতে পারি, এটা আমাকে বুঝাই বলেন। এছাড়াও তারা আরও বলে গিয়েছেন যে ট্যাক্স নেই, কমাতে হবে, বাড়াতে হবে, ট্যাক্স বাড়ানো নিয়ে একটা কথা বলেছেন, কিন্তু এখানে বেকারত্বের সাথে ট্যাক্সের কোনো সম্পর্ক নেই, তার কীভাবে ট্যাক্সের কথা বলেন? এটা বলার মতো যেখানে এর বলার মতো আজকে আমি বলতে চাচ্ছি যে কর্মমুখী শিক্ষা বাড়ানোর মাধ্যমে আমরা বেকারত্ব কমাতে পারবি, এটা বলার মাধ্যমে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী জনাব আব্দুল্লাহ ইয়ামিন ইফাতকে, অত্যন্ত চমৎকারভাবে তিনি আজকের এই ছায়া সংসদে তার বক্তব্য উপস্থাপন করেছেন। সম্মানিত অতিথিবৃন্দ এবং বিতার্কিক বন্ধুরা, আমাদের আজকের এই ছায়া সংসদের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে কর্মমুখী শিক্ষার অভাবই বেকারত্বের মূল কারণ। আসলে আমরা যদি এই মোশনটার দিকে লক্ষ্য করি তাহলে এখানে দুইটা কি পয়েন্টস আছে যেগুলোর উপরে খুবই গুরুত্ব দিয়ে আমাদের বলার প্রয়োজন ছিল। সেটি হচ্ছে যে কর্মমুখী শিক্ষা, এই কথাটা তো একটা প্লেইন একটা কথা, কিন্তু তারপরেই যেটি আছে অভাব এবং তার সাথে একটি প্রত্যয় আছে। আসলে এই অভাব এই বিষয়টার উপরে কিন্তু একটা এমফাসাইজ দেওয়া প্রয়োজন ছিল যে আসলে এই অভাব মানে এই একটা কারণ কিন্তু আসলে বেকারত্বের মূল কারণ, নাকি অন্য কোনো কারণ এটার সাথে আছে কিনা। তো সেই বিষয়ে আমার মনে হয় যে বিরোধী দল অত্যন্ত চমৎকারভাবে তারা আজকের এই ছায়া সংসদে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তারা বারবার বলার চেষ্টা করেছেন আসলে কর্মমুখী শিক্ষার অভাবই নয়, বরং বাস্তব অর্থনীতি এবং দুর্বল শিল্পায়ন, অর্থনীতির বাস্তব অবস্থা, দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব, এই সমস্ত কারণও বেকারত্বের সাথে সম্পৃক্ত। অন্যদিকে সরকার দল যেটি বলেছেন সেটি হচ্ছে যে আসলে কর্মমুখী শিক্ষার অভাবই আসলে মূল কারণ, যে কারণে আমরা বেকারত্বটা দূর করতে পারছি না। সরকার দল যে বিষয়টি বলেছেন, আসলে বিষয়টা যদি আমরা এভাবে চিন্তা করি, সরকার দল হয়তো বা এভাবে করে ডিফেন্ড করতে পারতো নিজেদেরকে। সেটা হলো যে বিরোধী দল বারবার বলেছে যে দুর্বল শিল্পায়নের কারণে আমাদের বেকারত্ব দূর হচ্ছে না। তো দুর্বল শিল্পায়নটা হচ্ছে কেন? কারণ হচ্ছে আমাদের দেশে মানে বাস্তব শিক্ষা অর্জন করেছে এরকম মানুষের অভাব, ঠিক কিনা? বাস্তব শিক্ষা অর্জন না করার কারণেই কিন্তু আমাদের দেশে যখনই আমরা শিল্পায়ন করতে যাচ্ছি সেখানে আমরা বাইরে থেকে ইঞ্জিনিয়ার হায়ার করতে হচ্ছে। কেন? কারণ হচ্ছে আমাদের দেশে সেই রকম কোয়ালিফাইড এফিসিয়েন্ট ইঞ্জিনিয়ার নাই। কিন্তু সেই বিষয়টাকে কিন্তু সরকারি দল ভালোভাবে শক্তপোক্তভাবে ডিফেন্ড করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে আমরা আমাদের সময় স্বল্পতা আছে, আমরা চলে যাচ্ছি। আজকের এই ছায়া সংসদে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনাব জহিরুল ইসলাম জুয়েল, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং ডিবেট বাংলাদেশের সাবেক সভাপতি জনাব জহিরুল ইসলাম জুয়েল। তাকে আমাদের আজকের এই ছায়া সংসদে আমাদের বিতার্কিকদের উদ্দেশ্যে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। আমাদের অতিথি আজকে আমাদের বিতার্কিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কথা বলবেন এবং তার বিচার কার্যক্রম বিষয়ক বক্তব্য তিনি উপস্থাপন করবেন। ধন্যবাদ আয়োজকদের এরকম চমৎকার আয়োজনের জন্য। শুরুতেই আমাকে স্লিপ ধরিয়ে দেওয়া হয়েছে দ্রুত শেষ করবার জন্য। আমার সাথে দুইজন সহবিচারক ছিলেন, সম্মানিত সহবিচারক জনাব ওবায়দুল্লাহ, সাবেক বিতার্কিক ও যুগ্ম সম্পাদক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, এবং অপরজন আবু সুফিয়ান নোমান, সাধারণ সম্পাদক, ডিবেট বাংলাদেশ। তো সকলের পক্ষ থেকে খুব সংক্ষিপ্তভাবে আমি দুটি পয়েন্টে বলি, যাদেরকে প্রথমত যে এই খুদে বিতার্কিকরা অত্যন্ত চমৎকার বিতর্ক করেছে, তাদের উভয় দলের জন্য একটি করতালি।
তারা ভবিষ্যতে আরো অনেক ভালো বিতার্কিক হবে, অনেক বড় বিতার্কিক হবে। তাদের জন্য শুভকামনা থাকলো। বিতর্ক করতে করতে শিখতে হবে। আজকের বিতর্ক যতটুকু না বিষয়ের গভীরে যেয়েছিল, তার চেয়ে বেশি বিতর্কের যে কিছু গ্রামার্টিক্যাল বিষয় আছে, যেটি যেহেতু সংসদীয় বিতর্ক, তো সংসদীয় বিতর্কের রীতিনীতিতে গিয়ে অনেক জায়গায় হয়তো সেটা তোমাদের করতে করতে শিখতে হবে, জানতে হবে। এটা ধরে ধরে তোমাদেরকে শিখিয়ে দিতে পারলে হয়তো খুবই ভালো হইতো। সেটা এই 2 মিনিটের বক্তব্যের মধ্যে বলা খুব মুশকিল। বিতর্কের ক্ষেত্রে দুটি লক্ষণীয় বিষয়, এক হলো আমি কি বললাম এবং কিভাবে বললাম। একটা পর্যায়ে গিয়ে আমরা যখন বিচারকরা বা বিচার কার্যে গিয়ে খুব হিমশিম খেতে হয়, আমি বিতর্কের মূল ইন ডেপথ বিষয়গুলো, ভিতরের বিষয়গুলো যখন পাচ্ছি না, তখন বিচারকরা চলে যাবেন যে আমার যারা বিতার্কিক তারা কি বলছে এবং কিভাবে বলছে। তো আজকের বিতর্কে বিচার কার্যটার ফলাফলটা যদি শেষ মুহূর্তে এইভাবেই নির্ধারিত হয় যে কিভাবে বললাম, তাহলে নিশ্চিতভাবে কেবল একতরফাভাবে একটা দলই বিজয়ী হবে। এবং কি বললাম এটার মধ্যে যদি দিতে হয়, তাহলে দুইটা দলকে আলাদা করা খুব ডিফিকাল্ট, খুবই মুশকিল হবে। দ্বিতীয় আর একটা পয়েন্ট হলো, আমরা যখন বিতর্ক করতে আসব, সব বিতার্কিকদের মধ্যে একটা বিষয় ব্যাপক তাড়াহুড়া ছিল। এটা করা যাবে না। আমরা বিতর্কের মঞ্চে আসলে 5 মিনিট আমাদের সময়, 5 মিনিট আমরা কথা বলবো, কিন্তু এত তাড়াহুড়া কেন? তুমি এত ব্যস্ততার সাথে কথা বলছো, এত দ্রুততার সাথে কথা বলছো যে তোমার কথা কিন্তু দর্শক বুঝতে পারছে না। তোমাকে 5 মিনিটের মধ্যে পৃথিবীর সমস্ত কথা বলে ফেলতে হবে, এরকম প্রস্তুতি নেবার দরকার নাই। খুব সামান্য বিষয় তুমি 5 মিনিটে বলতে হবে এবং তুমি ইনডেপথ ওই বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় বলো। এটা তোমাদের প্রত্যেকের মধ্যেই ছিল। এত বেশি তাড়াহুড়া, এত বেশি স্পিড, খুবই সুপার স্পিডে ছিল তোমরা। মাঝে মাঝে বুঝতে অসুবিধা হচ্ছিল যে তোমার মুখের কথাটা পুরোটা শেষ হচ্ছিল না, স্পষ্ট হয়ে আসছিল না, তার আগেই আরেকটা শব্দ তুমি, এত স্পিডে তোমাদের কথাগুলো ছিল। ভবিষ্যতে এগুলো খেয়াল করলে আরো সুন্দর বক্তা হবা, আরো সুন্দরভাবে উপস্থাপনাটা তোমাদের হবে। আরেকটি বিষয়, আমরা যখন তোমাদের নাম ধরে ধরে বললে হয়তো ভালো হইতো, কাজের জায়গাগুলোতে কে কিভাবে করেছো। আমরা যখন কোনো তথ্য বলবো বিতর্কে, তখন সেটার একটা সুস্পষ্ট পরিসংখ্যানিক তথ্য থাকবে এবং তার একটা তথ্যসূত্র থাকতে হবে। বিতর্কের বক্তব্যকে সমৃদ্ধ করে বা কাঠামোগত দিক থেকে আমরা দুটো জিনিস বুঝি, একটি হলো যুক্তির উপস্থাপন এবং যুক্তি খণ্ডন। যুক্তি হতে গেলে তার মধ্যে দুটি বিষয় থাকতে হবে, তথ্য এবং তত্ত্ব। তথ্য ছাড়া সেটি যুক্তি হয় না। আরও একটা জিনিস ক্লিয়ার বুঝো, বিতর্ক আর সাধারণ ঝগড়ার মধ্যে স্পষ্ট একটা পার্থক্য আছে। সাধারণ ঝগড়ার মধ্যে কোনো যুক্তি থাকে না। এটি আমাদের পাড়া প্রতিবেশী, ভাবি, চাচি, মামি, ফুপু বা আমাদের আত্মীয় স্বজন, আমরা চারপাশে যেটা দেখি সেখানে যুক্তি থাকে না, এটা ঝগড়া। যখন বিতর্ক হবে সেখানে যুক্তি থাকতে হবে, লজিক থাকতে হবে। আর যুক্তি হতে গেলে তত্ত্ব এবং তথ্য থাকতে হবে। যেমন ধরো, বিরোধী দলীয় নেতা তুমি এসে বলেছ হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেকার আছে। এই হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেকার আছে, এটা একটা কমন স্টেটমেন্ট, এটা রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে সঠিক। কিন্তু বিতর্কের জায়গায় বলতে গেলে বলতে হবে আমাদের দেশে আজকের দিন পর্যন্ত এত হাজার বা এত লক্ষ এই সংখ্যার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেকার রয়েছে, এর তথ্যসূত্র হচ্ছে এই রিসার্চটা বলেছে, এই সংস্থা বলেছে, এই জায়গা থেকে বলেছে এত সংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেকার রয়েছে। কখনোই আমি বলতে পারবো না হাজার হাজার বেকার রয়েছে, এটি রাজনৈতিক বক্তব্য। বিতর্কের ভাষায় আমরা এটাকে বলি টটোলজি। এটা আমরা বিতর্কের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলোকে একসেপ্ট করব না, এইভাবে বলতে হয়। ঠিক এমনিভাবে আরও অনেক বিষয় তো এখানে নোট করা ছিল, সব বলতে গেলে অনেক সময় যাবে, আমার হয়তো সময় শেষ। বেসিক যেই গ্যাপটা ছিল আজকের বিতর্কে, দেখো একটা বিতর্কের যখন বিষয় থাকে, সরকারি দলের তো বিষয়ই স্পষ্টভাবে বলে আছে সে কি বলবে, এর বাইরে তার যাওয়ার সুযোগ নাই। কর্মসংস্থানের অভাবই বেকারত্বের মূল কারণ। এখানে স্পষ্টভাবে 3টা ভেরিয়েবল, কর্মসংস্থান, মূল বেকারত্ব, মূল কারণ। তাহলে সরকারি দল কিন্তু এই কথাই বলছে, এই জায়গায় যাচ্ছে। বিরোধী দলকে বিতর্কের বিরোধিতা করতে গেলে একটা কারণকে দাঁড় করাইতে হবে যে আজকের বিতর্কে আমার বিরোধিতার জায়গা বেকারত্বের জন্য কর্মসংস্থান মূল কারণ নয়, বরং মূল কারণ হচ্ছে এটি। আমি যেটাই বলি না কেন এটা আমাকে বলতে হবে, একটা বিষয়কে দাঁড় করাইতে হবে। যেহেতু সরকারি দল তো এর বাইরে যেতে পারবে না, ও তো এর বাইরে, তারা তো এর বাইরে বলারও সুযোগ নাই, বলছো না, সে তার বিষয়ই উল্লেখ করে দেওয়া আছে যে মূল কারণই হলো এইটা। তাহলে আমাকে বিরোধিতা করতে গেলে একটা মূল কারণ দাঁড় করাইতে হবে।
কিন্তু আমরা দেখলাম যে আমাদের বিরোধী দল এখানে বিতর্ক করতে গিয়ে তোমাদের বিতর্কটা হয় কি, তিনজনের বক্তব্যটা না একটা সুতায় গাঁথা মালা হইতে হবে, প্রত্যেকটা ফুল একই সুতার মধ্যে পড়তে হবে। যদি ভিন্ন হয় তাহলে আর ওইটা মালা গাঁথা হবে না, বাহিরে চলে যাবে। তা আমাদের বিরোধী দলীয় নেতা বলল যে উপযুক্ত, তারা কর্মসংস্থানের কথা বলল, দুর্বল শিল্পায়নের কথা বলল, অর্থনৈতিক ব্যর্থতার কথা বলল, শ্রমবাজার সীমিত এটার কথা বলল, দুর্নীতি বলল, স্বজনপ্রীতি বলল। আমরা দেখলাম ঠিক তারপরে তারই উপনেতা এসে আবার বলছে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকার ব্যর্থ হয়েছে, ফলে বেকার রয়েছে। তাহলে এটি আবার আরেকটা নতুন বিষয় এসে দাঁড়ায় গেল। মূল আমি একটা বিষয়কে দাঁড় করাতে পারলাম না। আমার শেষ দিকে উইপ এসে আবার বলছে যে না, শুধু এই যে কারণ তা না, মেধার সঠিক মূল্যায়ন হয়নি, শিল্পায়ন সঠিকভাবে হয়নি, বিদেশি বিনিয়োগ আসছে না, এবং কর্মসংস্থানের যেভাবে কর্মসংস্থান গড়ে ওঠার কথা ছিল সেটি হয়নি। তাহলে মূল কারণটা কোনটা? আমার বিতর্কের বিষয় কিন্তু একটা মূল কারণকে দাঁড় করাইতে হবে। তাহলে বিতর্কের ব্যাকরণগত দিক থেকে এই জায়গায় এটি আমাদের একটি দুর্বলতা যে আমরা মূল কারণটাকে দাঁড় করাইতে পারিনি। তবে তোমরা অনেক ভালো বলেছো, এই জায়গায় এসে তোমাদের বিরোধী দলীয় উপনেতা গ্লোবাল ইকোনমির কথা বলেছে, এআই বলেছে, অটোমেশনের কথা বলেছে, এত দূর ডিপ স্টাডি তোমরা করো, এগুলো নিয়ে কথা বলো, এটি তো আমাদেরকে আশান্বিত করে। তো আগামী দিনে তোমরা আরো অনেক বড় বিতার্কিক হবে। বিতর্কের ব্যাকরণগত যে সমস্ত ত্রুটি আছে আমি বলবো যে এই পার্লামেন্ট যারা আয়োজন করেছে তারা এদের জন্য ওয়ার্কশপের আয়োজন করবে, কর্মশালা। সেখানে আমরা বা আমাদের মতো অন্য যারা আছে বা এই যারা উদীয়মান বিতার্কিক আছে তারা সুযোগ পেলে তারা এসে এদেরকে হাতে কলমে বিতর্কের ব্যাকরণ, রীতিনীতি, বিতর্কের গঠন কাঠামো কিভাবে হয় এটি তাদেরকে শিখিয়ে দিবে। এই আজকের মঞ্চে যারা বসে আছে আমি স্বপ্ন দেখি এদের মাঝেই হয়তো আগামী দিনের সংসদের কোনো হাসনাত আব্দুল্লাহ অথবা তরুণ কোনো সাংসদ রয়েছে যে বাংলাদেশকে প্রকৃতপক্ষে জুলাইয়ের আকাঙ্ক্ষায় সমৃদ্ধ এবং সুন্দর সোনার বাংলা হিসাবে গড়ে তুলবে। আমরাও একই সাথে গেয়ে উঠব, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব জহিরুল ইসলাম জুয়েল, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। সম্মানিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে আমি আহ্বান করছি আজকের এই ছায়া সংসদে পর্যবেক্ষক হিসেবে ছিলেন জনাব মুজাহিদুল ইসলাম, প্রধান পরিচালক ফুলকুরিয়া আসর এবং কাউন্সিলর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, তাকে তার আজকের এই ছায়া সংসদে আমাদের বিতার্কিকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুরিয়া আসর ঢাকা মহানগরী সদর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শিশু পার্লামেন্টে মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং তার সাথে সাথে আমাদের সাথে আছেন সরকার দলীয় অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সাথে সাথে অন্যান্য সাংসদ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত আজকের এই বিতর্কে অথবা শিশু পার্লামেন্টে এসে আমার কাছে ফিল হচ্ছিল যে আসলে আজকে আমরা যারা ছোট বা আজকে আমরা যারা নতুন নতুন করে কথা বলা শিখছি বা নতুন নতুন করে আমরা তর্কগুলো উপস্থাপন করছি, আমাদের যুক্তিগুলো দিচ্ছি, তো এই যুক্তিগুলো দেওয়ার মাধ্যমেই আমরা আসলে আমাদের যেই মূল সংসদ, এই মূল সংসদে যাওয়ার দ্বারটি আমরা খুলছি বলে আমার কাছে মনে হয়েছে। আমি বিশ্বাস করি যে আমাদের এই যে ছায়া সংসদ বা শিশু পার্লামেন্ট, এই শিশু পার্লামেন্টের মাধ্যমেই ভবিষ্যতের যে পার্লামেন্ট হবে, এই ভবিষ্যতের পার্লামেন্টেও আমাদের এইখান থেকে এই সাংসদদেরকে আমরা দেখতে পাবো বলে আমি বিশ্বাস করি। আমি চাই যে যে সকল সংসদরা এখানে উপস্থিত হয়েছে সেই সকল সংসদদেরকে আরেকটু ঝালিয়ে নিয়ে ভবিষ্যতে কর্মশালা বা অন্যান্য উপস্থাপনের ক্ষেত্রে বাকি বিষয়গুলো তৈরি করে আমরা এই সংসদ উপযোগী করে আমরা এই সাংসদদেরকে তৈরি করতে চাই। তো মূলত আমি একটি বিষয়ে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা আসলে কনফিডেন্সের সাথে আমরা যে কথা বলা, এই কথাগুলোগুলো একটু শিখতে হবে আমাদেরকে। তো বিশেষ করে বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে বিরোধী দলটা একটু কনফিডেন্ট মনে হয়েছে আমার কাছে, তার সাথে সাথে সরকারি দলকেও কনফিডেন্ট মনে হয়েছে, হয়তো বা মাইক বা অন্যান্য জটিলতার কারণে বা যেভাবেই হোক, যে কারণেই হোক না কেন, আসলে কনফিডেন্সের সহিত নিজের ভাবটাকে প্রকাশ করার যে জায়গাটা ওটা খুব বেশি তৈরি হয়নি। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যাই বলি না কেন আমাদের মনের ভাবটাকে খুব ভালোভাবে এবং কনফিডেন্সের সহিত বলা উচিত
এবং কনফিডেন্সের সাথে আস্তে আস্তে করে উপস্থাপন করা উচিত। তো উপস্থাপন করতে পারলেই মূলত আসলে আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে আপনারা বা আপনাদের যারা এখানে অংশগ্রহণ করছেন তাদের আসলে ভবিষ্যতে আপনারা সংসদে যেতে পারবেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব আপনাদেরকে নার্সিং করবার, এবং পরবর্তীতে যাতে করে আপনারা সাংসদ হয়ে গড়ে উঠতে পারেন এই শুভকামনা আমাদের পক্ষ থেকে থাকলো। এবং তার সাথে সাথে ঢাকা মহানগর সদর শাখাকে এই আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সাথে সাথে যে সকল অভিভাবক মণ্ডলী এখানে এসেছেন সেই সকল অভিভাবক মণ্ডলীকে বলতে চাই যে আপনারা এই যে আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে আপনাদের সন্তানদেরকে জড়িত করেন, এবং এই আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমেই আসলে মূলত একটি সোনার বাংলাদেশ গড়ে উঠবে বলে এটা আমরা বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদের পর্যবেক্ষক জনাব মুজাহিদুল ইসলামকে। তার বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের এই ছায়া সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আমরা ফলাফলটা আমাদের আরও একটি সেশন আছে বিতর্কে, এটার পরেই ইনশাল্লাহ একসাথে ফলাফলটা ঘোষণা করা হবে। তো সবাইকে ধন্যবাদ। আমরা মনে হয় একটা ছোট্ট ফটো সেশন করতে পারি। সরকার দল আমার ডান পাশে চলে আসলে আর বিরোধী দল আমার বাম পাশে।